১৯৮১ সালে ৩০ মে চট্টগ্রামে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মর্মান্তিক হত্যাকাণ্ডের ঘটনার সময় স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন এএসএম মোস্তাফিজুর রহমান। তিনি তার আত্মজীবনীমূলক একটি বইয়ে তুলে ধরেছেন জিয়া হত্যার কয়েক ঘণ্টা আগের ঘটনাপূর্ণ বিবরণ। প্রেসিডেন্টের শেষ টেলিফোন আলাপ, আকস্মিক দুঃসংবাদ পাওয়ার মুহূর্ত থেকে শুরু করে রাজধানীতে অস্থির পরিস্থিতি, বিচারপতি সাত্তারকে তড়িঘড়ি করে বঙ্গভবনে নিয়ে গিয়ে প্রেসিডেন্ট হিসেবে শপথ করানো, বিরোধী দলের প্রতিক্রিয়া, এমনকি জেনারেল মঞ্জুরকে হত্যা করে রহস্য গোপন করার প্রক্রিয়া, সবই তার স্মৃতিচারণে উঠে এসেছে। ইতিহাসের অন্ধকার সেই অধ্যায়ে তিনি একজন স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে কিভাবে সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষার চেষ্টা করেছিলেন এবং কেন শেষ পর্যন্ত ব্যর্থ হলেন তারই সংক্ষিপ্ত চিত্র ফুটে উঠেছে তার এই বর্ণনায়। তিনি কি লিখেছেন এ বিষয়ে তার বইয়ে, সেটি থাকছে আমাদের আজকের এই আয়োজনে। রাজনৈতিক অঙ্গনের নানান ইতিহাস ও তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে রাখুন। তিনি লেখেন, ১৯৮১ সালের ৩০ মে প্রেসিডেন্ট জিয়া গেলেন চট্টগ্রামে। সাধারণভাবে ঢাকার বাইরে গেলে স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে আমি তাকে বিদায় জানাতাম, কিন্তু এদিন আমি রাষ্ট্রীয় কাজে এতই ব্যস্ত ছিলাম যে প্রেসিডেন্টকে বিদায় জানাতে বিমানবন্দরে যেতে পারিনি। নেতার সাথে তাই আমার আর শেষ দেখা হলো না। এই দুঃখ আমার চিরজীবনই থেকে যাবে। আমি জানতামও না প্রেসিডেন্ট ঢাকার বাইরে ঠিক কোথায় গিয়েছেন। আমার ধারণা ছিল তিনি হয়তো রাজশাহী গিয়ে থাকবেন। আসলে প্রেসিডেন্টের কর্মসূচি হঠাৎ করেই পরিবর্তিত হয়েছিল। চট্টগ্রামে বিএনপির বিভিন্ন উপদলের কোন্দল তাকে ভয়ানক চিন্তাগ্রস্ত করে তুলেছিল। তিনি চাচ্ছিলেন চট্টগ্রামে বিএনপির একটা শক্তিশালী কমিটি কাজ করুক, কিন্তু চট্টগ্রামের নেতারা সেই আন্তরিকতা প্রদর্শনে ব্যর্থ হচ্ছিলেন। দুপুর রাতে প্রেসিডেন্ট আমাকে টেলিফোন করলেন এবং বেশ রসিকতা করেই বললেন, সব মিটিয়ে এখন আমরা খাচ্ছি। আপনি তো ভেবেছিলেন আমি রাজশাহী, কিন্তু বদরুদ্দোজা চৌধুরীকে নিয়ে এখন আমি চট্টগ্রামে। এরপর আরও কিছু কথা হলো। সেদিন আওয়ামী লীগের নতুন নেত্রী শেখ হাসিনার একটি জনসভা ছিল কোথাও। কোনো গণ্ডগোল হয়েছে কিনা জানতে চাইলেন। আমি বললাম শান্তিপূর্ণভাবেই তার জনসভা শেষ হয়েছে। তিনি শুনে আশ্বস্ত হলেন। শেখ হাসিনার ব্যাপারে প্রেসিডেন্ট খুব উদার মনোভাব নিয়েছিলেন। তিনি যখন দিল্লি থেকে ফেরেন তখন শেখ মুজিবের বাড়িতে রাখা বিভিন্ন আসবাবপত্র ও সোনা গয়নার যত্নের সাথে শেখ হাসিনার হাতে বুঝিয়ে দেন। ভোর রাতে আইজি কিবরিয়া আমাকে আমার জীবনের সবচেয়ে দুঃস্বপ্ন ভরা সংবাদটি শোনালেন। আমি হতবিহ্বল হয়ে পড়লাম। বেশ কয়েকজনকে টেলিফোন করলাম। মন্ত্রী পরিষদের অনেকেই বাসায় পেলাম না। বুঝতে পারছিলাম না দেশে কি হতে যাচ্ছে। আইজি কিবরিয়াও আমাকে পরিষ্কার করে কিছু জানাতে পারছিলেন না। প্রকৃতপক্ষে যা ঘটে গেছে তা বিশ্বাস করতে পারছিলাম না বলে আমার কাছে কিছুই পরিষ্কার হচ্ছিল না। ইতিহাসের এই অকস্মাৎ ছন্দ পতনে আমার সমস্ত শরীর ও মন ভেঙে যেতে লাগলো। কিন্তু দেশকে ভালোবেসে বসে থাকলেও তো চলে না, বিশেষ করে এমন একটা সংকটময় মুহূর্তে। এরকম একটা গভীর কুয়াশাচ্ছন্ন অবস্থায় অনাকাঙ্ক্ষিত ও অসাংবিধানিক চক্র রাষ্ট্রীয় ক্ষমতায় এসে যেতে পারে ভেবে আমি তৎপর হলাম। তাই দ্রুতই আমি সরাসরি ভাইস প্রেসিডেন্ট সাত্তার সাহেবকে টেলিফোন করলাম। আমি হতাশ হয়ে গেলাম, দেখি তিনিও বাসায় নেই। সিএমএইচে তাকে নিয়ে যাওয়া হয়েছে। তার অবস্থা ভালো নয়। প্রধানমন্ত্রী শাহ আজিজকেও পেলাম না, তিনি কুষ্টিয়ায় ছিলেন। একমাত্র এসএ বাড়ি এটি ছাড়া কোনো উপপ্রধানমন্ত্রীকেও পেলাম না। যোগাযোগ মন্ত্রী আব্দুল আলিম, তথ্যমন্ত্রী শামসুল হুদা চৌধুরীকে অবশ্য পেলাম এবং তাদের নিয়ে ছুটলাম সিএমএইচে। সেখানে গিয়ে দেখি ডাক্তার আনিস আরও অনেক কিছু, হইচই, দৌড়াদৌড়ি, ভাইস প্রেসিডেন্টের পরিচর্যায় রত। তাকে স্যালাইন দেওয়া হচ্ছে। এরকম অবস্থাতেও আমি ভাইস প্রেসিডেন্টকে দুঃসংবাদটি দিতে বাধ্য হলাম। বললাম নেতা নেই। তিনি হু হু করে কেঁদে উঠলেন। কিন্তু এমন অবস্থায় রাজনৈতিক নেতৃত্বে তো কাঁদলে চলে না, বুকটা শক্ত করতে হবে, শোককে শক্তিতে পরিণত করতে হবে। ডাক্তারকে বললাম আমি ভাইস প্রেসিডেন্টকে বঙ্গভবনে নিয়ে যেতে চাই। ডাক্তার বললেন অসম্ভব। সাংবিধানিক প্রক্রিয়া রক্ষার চিন্তায় আমি বলা চলে মরিয়া হয়ে উঠেছিলাম। ভাবছিলাম আগে ভাইস প্রেসিডেন্ট হিসেবে টেক ওভার করুক, তো তার কিছু হলে পরে দেখা যাবে। এরপরে সংবিধানে কি আছে। বলা চলে অনেকটাই জোর করেই আনিসের ওয়াইজের পরামর্শ না শুনে আমি ভাইস প্রেসিডেন্টকে অ্যাম্বুলেন্সে করে বঙ্গভবনে নিয়ে চললাম। সাথে একজন ডাক্তার নিলাম। পৃথিবীর ইতিহাসে বোধহয় এরকমভাবে কেউ কোনো দিন দেশের প্রেসিডেন্ট হননি। যাই হোক, বিচারপতি সাত্তার দেশের প্রেসিডেন্ট হলেন। তাকে দিয়ে সঙ্গে সঙ্গে দেশবাসীর উদ্দেশ্যে ভাষণ দেওয়ালাম। আর সেই ভাষণ শুনে যে যেখানে ছিল ডুকরে কেঁদে উঠল। এমন অবস্থায় বুককে শক্ত করতে হয়। আমরা শক্তিতে পরিণত করতে পারলাম। এরপর শুরু হলো বিরোধী দলের সাথে যোগাযোগ। প্রেসিডেন্ট জিয়া হত্যার বিষয়টি সকল বিরোধী দল একটা নেতিবাচক কর্মকাণ্ড হিসেবেই নিল। এটা সরকারের জন্য একটা প্লাস পয়েন্ট হিসেবে দেখা দিল। সকল বিরোধী দল, এমনকি চরমভাবেও যারা প্রেসিডেন্ট জিয়ার রাজনৈতিক শত্রু ছিলেন,
তারাও জিয়া হত্যায় উদ্বেগ প্রকাশ করলেন এবং নিন্দা জানিয়ে বিবৃতি দিলেন। এ সময় গণতন্ত্রকে ধরে রাখা এবং সাংবিধানিক প্রক্রিয়া অক্ষুণ্ণ রাখতে বিরোধী দলের ভূমিকা ইতিহাস শ্রদ্ধার সাথে স্মরণ করবে। সেদিনই বোঝা গিয়েছিল জাতির সার্বিক সংকটে সবসময়ই এদেশের রাজনৈতিক দল ও কর্মীরা ঐক্যবদ্ধ ছিলেন এবং ভবিষ্যতেও থাকবেন। অবাক হলাম মন্ত্রিপরিষদের কয়েকজন সদস্যের আচার দর্শনে দলের ও রাষ্ট্রের এহেন অবস্থায় কেউ কেউ পালিয়েই থাকলেন। আমার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন উপমন্ত্রী ছিলেন, তাকে কোথাও পেলাম না। উপপ্রধানমন্ত্রী পর্যায়ের একজনকেও খুঁজে পেলাম না। দু একজন মন্ত্রী ভয়ে কয়েকদিন গাড়িতে করেই বেরিয়েছেন। কষ্ট হলো শহীদ জিয়া কাদের মন্ত্রী করেছেন জানতেও পারেননি। দুদিন বঙ্গভবনেই কাটালাম, 1 মিনিটের জন্যও ঘুমাতে পারলাম না। প্রেসিডেন্ট সাত্তারের পাশে এ সময় সার্বক্ষণিক লোকের প্রয়োজন ছিল। শুধু পরামর্শ নয়, সৎ পরামর্শ দেওয়ার লোকেরও এই সময় দারুণ অভাব ঘটে। পরদিন বঙ্গভবনের সর্বদলীয় সভায় জেনারেল ওসমানী, খন্দকার মোশতাক, প্রফেসর মোজাফফর, মণি সিংহ, মেজর জলিল এবং আওয়ামী লীগের নেতারাও যোগ দেন। এর পরদিন ঢাকা জাতীয় স্টেডিয়ামে শহীদ জিয়ার গায়েবানা জানাজায় মানুষের ঢল নামল। প্রকৃতপক্ষে দিনে স্পষ্ট হয়ে ওঠে মৃত জিয়া জীবিত জিয়ার চেয়ে অধিক শক্তিশালী হয়ে বাংলাদেশের রাজনীতিতে আবির্ভূত হচ্ছেন। তার বিদেহী আত্মার জন্য মোনাজাতের সময় কান্নায় আকাশ বাতাস হু হু করে ওঠে। এদিকে দেশের এরকম একটা পরিস্থিতিতে ঢাকায় অবস্থানকারী জিয়া হত্যার মূল নায়কেরা রীতিমতো ঘাবড়ে যায়। তারা তাদের পরিকল্পনা পরিবর্তন করে নতুন কৌশল অবলম্বন করে। ভোল পাল্টিয়ে তারা জিয়ার অতিভক্ত হিসেবে আবির্ভূত হয়। অন্যদিকে চট্টগ্রাম থেকে জেনারেল মঞ্জুর স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে আমাকে এবং সেনাবাহিনীর প্রধান জেনারেল এরশাদকে মধ্যস্থতা করতে ডাকলেন। মঞ্জুরের মনে কি ছিল জানি না, তবে আমি বুঝলাম স্বরাষ্ট্রমন্ত্রীর মাধ্যমে, পুলিশ ও বিডিআর এবং প্রধান সেনাপতির মাধ্যমে পুরো সেনাবাহিনীকে নিয়ন্ত্রণের একটা চেষ্টা হতে পারে। আমরা জিম্মি হতে পারি ভেবে দেশের এই পরিস্থিতিতে চট্টগ্রাম যেতে আমি রাজি হলাম না। কিন্তু পুরো সামরিক বিদ্রোহটি সম্পর্কে আমার অঙ্ক মিলতে চাইছিল না। জেনারেল মঞ্জুর খুবই মেধাবী এবং চৌকস অফিসার ছিলেন। সামরিক অভ্যুত্থান করে ক্ষমতা দখলের চেষ্টার অভিপ্রায় তার থাকলে সেটা যে চট্টগ্রাম থেকে সম্ভব হবে না এটা মঞ্জুরের না জানবার কথা নয়। কিন্তু তারপরও কেন তিনি চট্টগ্রাম থেকে অভ্যুত্থান করতে যাবেন? প্রকৃতপক্ষে জিয়া ও মঞ্জুরের মধ্যকার সম্পর্ক এই সময় একটা নাজুক অবস্থায় এসে ঠেকেছিল। আমি সন্দেহ করছিলাম এই অবস্থাকে কেউ কাজে লাগালো কিনা। আসলে এই সময় সেনাবাহিনীর উচ্চপদস্থ কতিপয় কর্মকর্তার মধ্যেও অসন্তোষ ছড়িয়ে পড়েছিল। নানাভাবে তারা প্রেসিডেন্টের ওপর চাপ সৃষ্টি করছিলেন যে তাদের ভাষায় দুর্নীতিবাজ মন্ত্রী ও আমলাদের সরাতে হবে এবং সামরিক বাহিনীর লোকদের আরও সুযোগ সুবিধা বৃদ্ধি করতে হবে। এই সময় সাপ্তাহিক খবরে কয়েকজন মন্ত্রীর দুর্নীতির খবর ছাপা হলো, যাতে দেখা গেল যত কোটি টাকার দুর্নীতির কথা এতে আছে তত কোটি টাকা সরকারের বার্ষিক বাজেটেও নেই। পত্রিকাটির সাথে পরবর্তীকালে সামরিক শাসক এরশাদের স্পষ্ট দহরম মহরমের আলামত প্রত্যক্ষ করেছি। এ বিষয়টি সামনে নিয়েই অতি উৎসাহী কেউ কেউ প্রেসিডেন্টের ওপর চাপ সৃষ্টির একটা পরিকল্পনা করেছিলেন। জিয়া হত্যা মামলার আসামিদের সাক্ষ্য ও বর্ণনা থেকে বোঝা যায় প্রেসিডেন্টকে হত্যা সংক্রান্ত পরিকল্পনার কথা চট্টগ্রাম বিদ্রোহের লোকজনদের কারোরই জানা ছিল না। মূল পরিকল্পনায় জিয়া হত্যার বিষয়টি ছিলই না। তাদের বিবরণ থেকেই স্পষ্ট হয় জিয়া হত্যাকাণ্ড সংঘটিত হওয়ার পর জেনারেল মঞ্জুরও অবাক হয়ে যান। এমনকি পরে তিনি যে জাতির উদ্দেশ্যে ভাষণ দিতে বাধ্য হয়েছিলেন এবং তার যে পরিকল্পনা ব্যক্ত করেছিলেন তার খসড়া করা হয়েছিল হত্যাকাণ্ডের পরে, এবং এটা বেতারের ঘোষণা দিতে প্রায় 10 ঘন্টা বিলম্ব করা হয়েছিল। কোনো সামরিক অভ্যুত্থানের ইতিহাসেই এরকম অপ্রস্তুত সতর্কবাণী শোনা যায়নি। সবটা মিলিয়ে অনুমিত হয় মঞ্জুর শেষ পর্যন্ত ঘটনার শিকার হয়ে পড়েন। কিন্তু কে এই জঘন্য হত্যাকাণ্ডের মূল হোতা সেটা জানার জন্যে মঞ্জুরের বেঁচে থাকার প্রয়োজন ছিল। আমি অস্থায়ী প্রেসিডেন্ট সাত্তারের সাথে আলাপ করে বললাম মঞ্জুরের বিদ্রোহের অবসান হয়েছে এবং সে অবশ্যই পুলিশের হেফাজতে থাকবে। আমার এই পরামর্শের পেছনে আরও যুক্তি ছিল, কারণ ইতোমধ্যেই আমরা জেনারেল মঞ্জুরকে সেনাবাহিনী থেকে বহিষ্কার করেছিলাম। সে এখন একজন সিভিলিয়ান, সুতরাং সে পুলিশের হেফাজতেই থাকবে। আমি চাচ্ছিলাম কোনোভাবেই যাতে মঞ্জুর সেনাবাহিনীর হাতে না পড়ে, কারণ ষড়যন্ত্রের নায়কেরা যে তাকে বেঁচে থাকতে দেবে না এটা অনুমান করতে পারছিলাম। আমার এই আশঙ্কা সত্যে পরিণত হতে বেশি সময় লাগলো না। চট্টগ্রামের সেনাবাহিনীর একটি ট্রপ মঞ্জুরকে বলা চলে পুলিশের কাছ থেকে ছিনিয়েই নিয়ে যায়। পরে এরা জেনারেল মঞ্জুরকে হত্যা করার পর এই কথা প্রচার করে যায় যে মঞ্জুর পালাতে চেয়েছিল। প্রকৃতপক্ষে মঞ্জুরকে মাথার পেছন দিক থেকে গুলি করে যেভাবে হত্যা করা হয় তার আলামত থেকে বোঝা যায় মঞ্জুর পালাতে চাননি, তাকে পরিকল্পিতভাবেই হত্যা করা হয়েছে। শহীদ জিয়া হত্যার পেছনে রহস্য উদ্ঘাটনে বাধা প্রদানই ছিল এই হত্যাকাণ্ডের মূল উদ্দেশ্য। অথচ দেশ ও জাতির কাছে প্রকৃত রহস্য উন্মোচনের জন্য মঞ্জুরকে বাঁচিয়ে রাখা খুবই প্রয়োজন ছিল।
কিন্তু আমরা ব্যর্থ হলাম। স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে আমি আরও কি করতাম তা এখনও ভেবে পাই না, কিন্তু আমি সাধ্যমতো চেষ্টা করেছি মঞ্জুরকে পুলিশের হেফাজতে রাখতে, অথচ সৈন্যরা মঞ্জুরকে এভাবে কোনো সময় না দিয়ে ছিনিয়ে নিয়ে যাবে এটা ভাবতেই পারিনি। আর এভাবে ব্যর্থ হলাম বলে ইতিহাসের খলনায়ককে আমরা তখনই সরাসরি ধরতে পারলাম না। দেশবাসী জানতেও পারল না কে কলকাঠি নাড়াচ্ছে, দেশের সেনাবাহিনী ও গণতন্ত্রকে কারা হুমকির সম্মুখীন করে তুলছে। পর্দার আড়ালেই থেকে গেল ইতিহাসের কলঙ্কময় ঘটনার এই খলনায়ক। জেনারেল মঞ্জুরকে গ্রেফতার করেছিল যে ওসি, তার নাম ছিল সম্ভবত কুদ্দুস। এরশাদ আমলে অল্প দিনের মধ্যেই সে প্রচুর ধন সম্পদের মালিক হয়। তার প্রতি এরশাদের বহু পৃষ্ঠপোষকতা দেশে নানা কথা ও সন্দেহের জন্ম দেয়। বিবিসিতে একটি সাক্ষাৎকার। প্রেসিডেন্ট জিয়াউর রহমান শাহাদাতের বেশ পর বিবিসি এ ব্যাপারে বেগম জিয়া ও আমার মিলিত একটি সাক্ষাৎকার প্রচার করে। সিরাজুর রহমান কর্তৃক গৃহীত এই সাক্ষাৎকারটি আমার সংগ্রহে রয়েছে। পাঠকের আগ্রহের জন্য নিচে তার বিবরণ হুবহু উদ্ধৃত করছি। আমি সিরাজুর রহমান তার বিধবা পত্নী বেগম খালেদা জিয়াকে জিজ্ঞাসা করি, এই মর্মান্তিক ঘটনাটা তার কিভাবে মনে আছে? তিনি বলেন, তার আগের দিন তিনি এসেছিলেন রংপুর থেকে, পরের দিন চিটাগাংয়ে এসেছিলেন, তার একটা প্রোগ্রাম আছে। তিনি সকালবেলায় নাস্তা খেয়ে বেরিয়ে গেছেন। চিটাগাংয়ের উদ্দেশ্যে উনি চলে গেলেন। আগামীকাল সকালবেলা উনি ফিরে আসার কথা। তো তিনি যেখানেই যেতেন তার একটাই কথা ছিল যে রাতের বেলায় যত রাতই হোক না কেন তিনি ফোন করতেন এবং জানতেন যে আমরা কেমন আছি এবং তিনি কেমন আছেন সেটাও জানাতেন। তো ঠিক সেদিনও রাতে তার সাথে আমার কথা হয়েছে, প্রায় ধরেন 12:30টার দিকে হবে। আমার সঙ্গে যখন কথা হয়েছে তখন বলেছেন তিনি ভালো আছেন, কিন্তু সকালবেলা যখন অনেক বেলা হয়ে যাচ্ছে তখন ফিরে আসেন না। এর আগেও আমি একটা টেলিফোন পেয়েছিলাম, কেউ একজন, ওনার নাম এই মুহূর্তে আমি বলতে চাই না, তিনি ঢাকায় ছিলেন না, তিনি ছিলেন রাজশাহীতে। তিনি আমাকে ফোন করলেন এবং বললেন যে প্রেসিডেন্ট সাহেব কোথায়? আমি বললাম সে তো চিটাগং গেছে, ফিরে আসার কথা। তখন সে বলল যে বিডিআর এবং আর্মির মধ্যে গন্ডগোল লেগেছে। আমি বললাম তা তো আমি জানি না, উনি ফিরে আসলে আপনারা জিজ্ঞাসা করতে পারেন। কিন্তু সে আমাকে বললেন ব্যাপারটা। তারপর বিভিন্ন জায়গা থেকে ফোন এসেছে, উনি কোথায়? আমি বলছি যে অনেক সময় কাজ থাকলে উনি অফিসে চলে যান সরাসরি, বাড়ি না এসেও অনেক সময় সোজা বঙ্গভবনে চলে যান, অফিসে চলে যান। কাজেই ঠিক ব্যাপারটা যে কি হচ্ছে আমি বুঝতে পারছি না। কিন্তু আমার বাসা থেকে ফোন করছেন মিসেস মোস্তাফিজ, উনিও বোধহয় গিয়েছিলেন আমার বাসায়। ওনারাও আমাকে খুব নর্মালি দেখছেন। তখন পর্যন্ত যারা গিয়েছেন তখন পর্যন্ত আমাকে সেরকম কিছু দেখেননি, যাতে ওনারাও বুঝতে পারছেন না যে ব্যাপারটা কি। তারপরেই আমি রেডিওতে একটু একটু করে আমার লোকজন দেখে কিংবা একটু দেখে যে একটা বুঝতে পারলাম যে কোনো গন্ডগোল, এত বড় ঘটনা যে ঘটে গেছে সেটা আমিও বুঝতে পারিনি, কিন্তু কিছু একটা যে ব্যাপার ঘটছে সেটা আমি তখন বুঝতে পারলাম। তারপর আমি প্রথম রেডিওতে শুনলাম। তারপরেই আমার এখনো মনে আছে, নামটা আমি জানাতে চাই না এই মুহূর্তে। পরবর্তীতে আরও অনেক কথা আসবে যেগুলো জানবেন এবং বলবেন। তাকে জিজ্ঞাসা করলাম যে কি ব্যাপারটা, কোথায় উনি, আমি জানতে চাই। আমি টেলিফোন করলাম, তখন সে বলল যে হ্যাঁ, আপনি যা শুনেছেন সবটা সত্যি। তখন আমি তাকে জিজ্ঞাসা করলাম, তার আগেও তার সঙ্গে আমার কথা হয়েছিল। আমি বললাম যে আপনি কেন আমাকে আগে বলেননি? তো সে বলল যে আমি কেমন করে আপনাকে বলবো যে এর মধ্যে এমন অনেক ঘটনা আছে, অনেক কিছু আমি জানি যেগুলো এই মুহূর্তে এই সময় বলা যাবে না এবং বলতে আমি চাই না। পরবর্তীতে সময় আসলে আমি সব কিছু বলবো। সিরাজুর রহমান। রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন লেফটেন্যান্ট কর্নেল মোস্তাফিজুর রহমান। রাষ্ট্রপতি হত্যার পরের দিনের কিছু স্মৃতির কথা তিনি আমাকে বলছিলেন ঢাকায় গত নভেম্বর মাসে। মোস্তাফিজ। ওই সকালে আমাকে ওই আইজি কিবরিয়া সাহেব ফোন করে বললেন, আমি একটা খবর পেয়েছি স্যার, একটা ঘটনা ঘটে গেছে। তো খবরটা পেয়ে আমি কিছুক্ষণের জন্য তো চিন্তাও করতে পারলাম না যে ব্যাপারটা কি। তারপরে মাথা ঠান্ডা করে চিন্তা করা আরম্ভ করলাম যে কি হচ্ছে। তখন আমি প্রথমে ফোন করলাম আপনাকে এবং বেগম জিয়ার বাসায়। ওখান থেকে আভাস পাওয়ার চেষ্টা করলাম, তো ওখানে কোনো আভাস না পেয়ে আমি তখন চিন্তা করলাম যে আমাদের জানতে হবে কিভাবে কি হচ্ছে। চিটাগংয়ের কোনো খবর পাচ্ছি না, খবরগুলো স্বাভাবিকভাবে পাওয়া যাচ্ছে না, কারণ সব চ্যানেলই বন্ধ, কোনো রকম খবর আসছে না। আমি চেষ্টা করলাম, এখন ভাইস প্রেসিডেন্টের খোঁজ নেই, ভাইস প্রেসিডেন্টের খবর নিলাম, তো উনি দেখি হসপিটালে আছেন, মিলিটারি হসপিটালে। তারপর প্রাইম মিনিস্টারের খোঁজ নিলাম, প্রাইম মিনিস্টার সাহেব তখন কুষ্টিয়ায়, তখন ডেপুটি প্রাইম মিনিস্টার জামাল উদ্দিন সাহেব বাড়ি সাহেব। চিন্তা করে দেখলাম
চিটাগংয়ের সাথে যোগাযোগ করার এক মন্ত্রী আছে, সে হচ্ছে রেলওয়ে মন্ত্রী হালিম সাহেব, এবং আমাদের ইনফরমেশন মিনিস্টার শামসুল হুদা সাহেবকে বললাম, চলেন আমরা যাই ভাইস প্রেসিডেন্টকে এই খবরটা দিতে হবে। আমরা যে ভাইস প্রেসিডেন্টকে খবরটা দিলাম, দেওয়া মাত্র ভাইস প্রেসিডেন্ট তখন ভেঙে পড়লেন, আর ডাক্তাররা বলল যে ওনাকে নিয়ে যাওয়া সম্ভব নয়, উনি মরেই যাবেন। তো আমি বললাম যে উপায় নেই, আমাদের যেতেই হবে, এবং বঙ্গভবন থেকে আমাদের এটা কন্ট্রোল করা দরকার। তাই ডাক্তারের কাছে অনুমতি নিয়ে এবং একজন ডাক্তার সাথে নিয়ে ওনাকে নিয়ে বঙ্গভবনে আসলাম আমরা। 11টার দিকে আমরা খবর পেলাম যে রেডিওতে কিছু অ্যানাউন্সমেন্ট হচ্ছে। তখন রেডিওর মাধ্যমে আমরা জানতে পারলাম যে মেজর জেনারেল মঞ্জুর কিছু রেডিওতে বলছেন, এবং তিনি ডিক্লেয়ার করে দিচ্ছেন এইভাবে। সিরাজুর রহমান, তিনি কি বলছিলেন আপনার মনে আছে? মোস্তাফিজ, প্রথমে আমি শুনেছিলাম উনি ডিক্লেয়ার করছিলেন যে ইসলামিক রিপাবলিক অব বাংলাদেশ এই স্টেট হবে, এবং কিছু ধাপে ধাপে বলছিলেন যে ওরা মার্শাল লয়ের কি রেগুলেশন কিভাবে কি হবে। তবে যেটা একটু আশ্চর্য লাগছিল যে মনে হচ্ছিল যেন সবগুলো কেমন যেন একটা ডিসজয়েন্টেডভাবে আসছে, ক্লিয়ার কিছু আমরা পাচ্ছি না। আমরা তখন চিন্তায় পড়ে গেলাম। তারপরে একটা মেসেজ পেলাম যে আমাকে আর চিফ অফ আর্মি স্টাফ এরশাদ সাহেবকে ওখানে মঞ্জুর সাহেব যেতে বলছেন, যদি প্রেসিডেন্ট জিয়ার ডেড বডি আনতে চাই আমরা। তারপরে এটা যখন আমাদের মধ্যে আলাপ আলোচনা করলাম যে কি করা উচিত, তখন আমাদের বলা হলো যে না, আপনাদের দুজনকে যেতে দেওয়া ঠিক হবে না। তখন থেকে আমরা অন্য পরিস্থিতি মোকাবেলার জন্য অন্যভাবে কাজ করতে থাকলাম। তার মধ্যে একটা কাজ হলো যে আমরা রেডিওর মাধ্যমে অ্যানাউন্স করতে থাকলাম, সেটা হয়তো আপনাদের মনে আছে যে আমরা বলতে থাকলাম যে যেসব সৈনিক আমাদের সরকারের দিকে লয়াল আছে তারা যেন শুভপুর ব্রিজ পার হয়ে এপারে চলে আসে, সিপাহী অফিসার সব, আর তাদের বিরুদ্ধে কোনো অ্যাকশন নেওয়া হবে না, আর যারা অন্য কাজ করবে তাদের বিদ্রোহী হিসেবে গণ্য করা হবে। এদিকে সেনানিবাস ঘিরেও নতুন নতুন ষড়যন্ত্র ও পরিকল্পনার জন্ম হতে থাকল। লন্ডনে বাংলাদেশের রাষ্ট্রদূত ছিলেন ARS দোহা। দোহার বিরুদ্ধে এই সময় কতগুলো অনিয়মের অভিযোগ উঠেছিল এবং বিধি মোতাবেক এর তদন্ত শুরু হয়। কিন্তু দোহা ঢাকায় চলে আসলেন এবং অসুস্থতার ভান করে CMH-এ ভর্তি হলেন। পরবর্তী সময়ে 1982 সালের 24 মার্চ এরশাদ যে সামরিক অভ্যুত্থান ঘটিয়েছিলেন তার প্রথম জাল বোনা হয়েছিল ঢাকার CMH-এতে। দোহার অসুস্থতার ভান করে আশ্রয় নেওয়ার কক্ষে দোহা এবং এরশাদ বিভিন্ন পরিকল্পনায় মত্ত হয়ে উঠলেন। এর মধ্যে এরশাদ একদিন রোজার দিনে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং এর সাথে কর্মসূত্রে জড়িত প্রতিষ্ঠানগুলোর প্রধানদের ইফতারের দাওয়াত দিলেন। এখানে পুলিশ, BDR, NSI, SB, CID, আনসার ইত্যাদি বিভাগের প্রধানরা উপস্থিত হলেন। মন্ত্রী হিসেবে আমিও ইফতারিতে গেলাম, কিন্তু এরশাদ সেখানে এমন কিছু কথাবার্তা শুরু করলেন যা আমাকে ভাবিত করে তুলল। আমি ইফতার থেকে ফিরেই প্রেসিডেন্টের সাথে দেখা করলাম এবং সমস্ত ঘটনা খুলে বললাম। কায়দা করে এরশাদ সেদিন বলছিলেন সরকার কেমন করে চলছে, মনে হলো সরকারের ভাগ নেওয়ার ইচ্ছা তার আছে। শহীদ জিয়ার মৃত্যুর সময় এরশাদকে খুব নার্ভাস মনে হয়েছিল। চট্টগ্রামের সাথে সেই সর্বপ্রথম যোগাযোগ করেছিল, তার কথাবার্তা থেকেই বুঝতে পারছিলাম সন্দেহজনক গতিবিধি ছিল তার। আমার মুখ থেকে সবকিছু শোনার পর প্রেসিডেন্ট সাত্তার বললেন এরকম কোনো ঘটনা ঘটলে তিনি মৃত্যুবরণ করবেন, জোর করে তিনি ক্ষমতা কাউকে নিতে দেবেন না। এই সময় প্রেসিডেন্ট নির্বাচনে আমি খুব ব্যস্ত হয়ে পড়েছিলাম। সাত্তার সাহেবকে প্রেসিডেন্ট করার পেছনে আমার ভূমিকার কথা তিনি মনে রেখেছিলেন, সবসময় তিনি এটা স্বীকার করতেন। এছাড়া শহীদ জিয়ার জীবিতকালে সাত্তার সাহেব 1979 সালের নির্বাচনে স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে আমার ভূমিকাকে পছন্দ করতেন। 1979 সালে আমি একটা সুন্দর ও শৃঙ্খলাপূর্ণ নির্বাচন জাতিকে উপহার দিতে পেরেছিলাম। এজন্য তার নির্বাচন পর্যন্ত আমাকে স্বরাষ্ট্রমন্ত্রীর পদেই তিনি বহাল রাখলেন। কিন্তু নির্বাচনের পর এই পদে ডাক্তার মতিনকে তিনি নিয়ে এলেন, আর তখন থেকেই আমি আশঙ্কিত হয়ে উঠলাম। লক্ষ্য করলাম ডাক্তার মতিন ও এরশাদের খুবই ভাব। আমি দলের প্রতি আন্তরিক নেতাদের কাছে আগে থেকেই সাবধান থাকার জন্য এসব বলেছিলাম, কিন্তু অনেকেই এসব মূল্যায়ন ও আশঙ্কাকে সেদিন প্রথমে আমলে নেননি। 1982 সালের 24 মার্চ যখন তা সত্যে পরিণত হলো, তখন আর কারো করার কিছু থাকলো না। আমরা অনবরতই রিপোর্ট পাচ্ছিলাম এরশাদ অনেক কিছু গুছিয়ে আনছেন। জেনারেল মজিদুল হক এরশাদকে বরখাস্ত করার একটি কাগজ প্রায় তৈরি করে ফেললেন, কিন্তু মিলিটারি সেক্রেটারি ও জেনারেল মোহাম্মদজান চৌধুরী এরশাদকে জানিয়ে দেন। এরশাদ যখন উপলব্ধি করল আমি কখনোই তার সহায়ক শক্তি হব না, তখন আমাকে সে চাপ দিয়ে মন্ত্রী পরিষদ থেকে সরিয়ে দিল। আওয়ামী লীগের শওকতের বিরুদ্ধে ষড়যন্ত্রের কথা। তবে প্রেসিডেন্টও আমার প্রতি মনে মনে অনেক আগে থেকেই অসন্তুষ্ট ছিলেন। তিনি কখনো তা প্রকাশ্যে বলেননি। পরে তা শুনে আমি স্তম্ভিত হয়ে পড়ি। 1979 সালে ল অ্যান্ড অর্ডার কমিটির চেয়ারম্যান ছিলেন ভাইস প্রেসিডেন্ট এবং স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে আমি ছিলাম সচিব। দেশের জটিল ও জরুরি বিষয়ে এখানেই সিদ্ধান্ত হতো। একদিন ভাইস প্রেসিডেন্ট সাত্তার বললেন,
নড়িয়া থেকে নির্বাচিত আওয়ামী লীগের কর্নেল শওকতের ১৯৭২ সালের একটা পুরনো মামলা যেন পুনর্জীবিত করি। কর্নেল শওকতের কাছে আমাদের দলের পরাজিত প্রার্থী গিয়াসউদ্দিন এই কাজটি প্রেসিডেন্টকে দিয়ে করাতে চাচ্ছিলেন। তার ধারণা ছিল শওকতকে জেলে নেওয়া গেলে তিনি এমপি হতে পারবেন, কিন্তু প্রকৃতপক্ষে ১৯৭২ সালের মামলার রেকর্ড ও সাক্ষী খুঁজে পাওয়া ছিল দুষ্কর এবং বিরোধী দলের সদস্যের বিরুদ্ধে এই মামলা পুনর্জীবিত করলে একটা প্রশ্ন দেখা দেবে। বিএনপির আমরা যে গণতন্ত্র ভালোবাসি, বিরোধী দলের একজন সংসদ সদস্যের প্রতি এরকম প্রতিশোধাত্মক আচরণ করলে দেশবাসীর কাছে আমাদের সেই গণতন্ত্র প্রীতির বিষয়টি খেলা হয়ে উঠবে। আসলেই রাজনীতিতে এই পথ শুভ হতো না। প্রেসিডেন্ট জিয়াকে দিয়েও এ ব্যাপারে আমার উপর চাপ সৃষ্টি করা হয়, কিন্তু গণতন্ত্রের এই উষালগ্নে এই রকম একটি ঘটনা খারাপ প্রতিক্রিয়া হতো বলেই শেষ পর্যন্ত আমি এ ব্যাপারে রাজি হইনি। ভাইস প্রেসিডেন্ট সাত্তার ব্যাপারটা মনে রেখেছিলেন। সম্ভবত তিনি আমার এই আচরণে মনে মনে অপমানিত বোধ করেছিলেন, কারণ তিনি ছিলেন ভাইস প্রেসিডেন্ট এবং আমি স্বরাষ্ট্রমন্ত্রী। তাই তিনি নতুন প্রেসিডেন্ট নির্বাচন পর্যন্ত আমাকে স্বরাষ্ট্রমন্ত্রী পদে রাখলেন এবং বাণিজ্য মন্ত্রী হিসেবে আমাকে নতুন মন্ত্রণালয় দিলেন। পরে মন্ত্রিসভা থেকেই একেবারেই বিদায় দিয়ে দিলেন।